না মানে এমনি জিজ্ঞেস করলাম। তুই তো অনেক বছর হলো এই ঘরে আসিস না, আজ হঠাৎ করে এলি তাই আর কি। হ্যাঁ তো আমার ইচ্ছে হয়েছে তাই আসছি। এটা যেমন তোমার বাড়ি তেমনি আমারও বাড়ি, তাই আমি যেখানে ইচ্ছা সেখানে আসতে পারি। এর জন্য আমাকে কারোর পারমিশন নিতে হবে না বলেই আমি আর কথা না বাড়িয়ে ছাদ ছেড়ে নিজের ঘরে চলে এলাম। নিভ্র নীল তার চাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, তুই যদি বুঝতি আমি কেন এত তোর উপর নজরদারি করি, তাহলে এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আমি হতাম রে রাত। তুই বুঝেও বুঝিস না যে তুই আমার প্রেমময় নেশা, যাকে ছাড়া আমার এক সেকেন্ডও চলে না। বেঁচে থাকার জন্য প্রতিটা ক্ষণ আমার তোকে প্রয়োজন, কারণ তুই আমার নিত্যদিনের অভ্যাস, যেটা আমি কখনোই ছাড়াতে পারবো না। অদ্ভুত তাই না? আমি তোকে চাই কিন্তু তুই বুঝিস না, আর যে আমাকে চায় তার চাওয়া আমি বুঝতে পেরেও কিছু বলতে পারি না, কারণ আমি তো তাকে চাই না। আমি নিজের ঘরে এসে গিটার গাছ থেকে নামালাম। গিটারও বাবার দেওয়ার, সেটা আমার অষ্টম জন্মদিনে। বাবাকে গিটার বাজাতে দেখে শখ করেছিলাম আমারও গিটার চাই। তখন বাবা আমায় শখ করে গিটার কিনে দেয় আর গিটার বাজানোও শেখায়। অবশ্য গিটার কিনে দেওয়া নিয়ে মা তুমুল কাণ্ড করেছিল, কারণ আমি অনেক ছোট বাচ্চা ছিলাম তখন। তবে এখন আমি বড় হয়েছি। ছোট থাকতে কাছের মানুষদের আগলে রাখতে জানতাম, কিন্তু যত বড় হচ্ছি তত বাধ্য হচ্ছি কাছের মানুষদের বাঁধন হালকা করে দিতে। গিটার আমার ড্রেসিং টেবিলের পাশের সেলফে রেখে বাথরুমে ঢুকলাম। ঠিক করলাম ফ্রেশ হয়ে সাবুর বাসায় যাব। সাবু হলো আমার সেই স্কুল জীবনের ফ্রেন্ড। নীরব, তন্দ্রা আর অব্র পরে ওর জায়গা সবার আগে। ওর পুরো নাম ইশকি। নামতে দেখে নতুনভাবে বললেন, আরে নিদ্রা এসেছিস, আয় খেতে বস। সবাই চলে আসবে আর একটু পর, তারপর সবাই একসাথে মিলে খেতে বসবো। নতুন ভাবির কথায় আমি মুচকি হেসে এগিয়ে গেলাম ডাইনিং টেবিলের দিকে। আমি বসতেই সেখানে বড় মা এলো। আমায় এরকম রেডি হয়ে অন্য কাপড়ে দেখে বলল, কি রে নিদ্রা, কই যাচ্ছিস? এতক্ষণে মার চোখও আমার দিকে গেল। মা অবাক হয়ে বলল, রে কই যাস? আজ না শুক্রবার বৌভাত, তাহলে বৌভাত অনুষ্ঠান বেলায় কই যাস? উফ মা, এত চিন্তা করছো কেন? আমি সাবুর বাসায় যাচ্ছি। ওখান থেকে রেডি হয়েই আমরা দুজনে একেবারে কমিউনিটি সেন্টারে যাব। ভাইয়ার বিয়ের চাপে এতটাই হাঁপিয়ে উঠেছি যে সময়ই হয় না ওর সাথে কথা বলার। বেচারা অনেক রেগে আছে। ওকে একটু সময় দিলে যদি ওর অভিমানটা গলে, তাই সাবুর বাড়ি যাচ্ছি। আমার কথা শুনে বড় মা বলল, ঠিক বলেছিস, এত কাজের চাপে তোর সময় হলো না মেয়েটার খোঁজ খবর নেওয়ার। তুই ঠিক করেছিস, মেয়েটার সঙ্গে একটু সময় কাটা। নিজের ভাইয়ের বিয়েতেও তো ওর সঙ্গে মজা করার সুযোগ পেলি না। সেটাই আমার ভাইয়ের বিয়ে, তাতেই আমার এই অবস্থা। তোমরা তো কল্পনা করো আমায় বিয়ে দিবে। তোমাদের কল্পনা যদি বাস্তবায়িত হয় তাহলে আমি তো মরেই যাব। তার থেকে সাউর বাড়িতে পাকাপোক্ত বাসস্থান করে ফেলি। তাহলে যদি তোমরা বিয়ে দিতে চাও তখন পালিয়ে ওর বাড়ি যেতে পারবো। দেখলি তো নাদিরা, হবু ছেলের বউ কতটা শয়তান হয়ে গেছে। আরে বিয়ে করা আল্লাহর নিয়ামত, এই পাগল মেয়েকে এখন কে বোঝাবে? আমি আছি কি করতে? আমার ছেলের বউকে আমি বোঝাবো। বিয়ে দিব তো তোর নিদ্রা, নিভ্রর সঙ্গে বিয়ে দিব তোকে। তোকে আমার ছেলের বউ করার শখ আমার সেই কোন ছোটবেলা থেকে। যে চেহারা নাম তার পেয়ারা। তোমার রকচটার বাদর ছেলেকে বিয়ে করে আমার জীবন জাহান্নাম করার কোনো ইচ্ছা আমার নেই। আমি তো বিয়েই করব না। কি দরকার শুধু শুধু বিয়েতে জড়িয়ে সিঙ্গেল সুন্দর লাইফটা নষ্ট করার? এর থেকে সিঙ্গেল লাইফ ভালো। আমার কথায় আর কেউ কথা বাড়ালো না, কারণ সবার জানা আছে বাবা বাদে কারোর যুক্তি আমি মানতে রাজি নই। আর ওরা এখন কথা বললে আমি কথা বাড়াবো। আমি আমার খাওয়া দাওয়া শুরু করে দিলাম। ফর্ক দিয়ে এক পিস মুখে নিতেই নিব্র ভাইয়া কোথা থেকে এসে জুড়ে বসলো আমার পাশে। আমি ওর দিকে না তাকিয়ে খাওয়ায় মন দিলাম, কারণ এখন এদিকে মন দেওয়ার সময় আমার নেই। নিব্র ভাই খেতে বড় মাকে জিজ্ঞেস করলেন, আম্মু, তোমার আদরের হবু ছেলের বউ এত সাজদাসকে কোথায় যাচ্ছে? আমার আদরের হবু ছেলের বউ হলে সেটা তোরই হবু বউ হবে, কারণ নিদ্রার বিয়ে তো আর অভ্রর সঙ্গে দিচ্ছি না। আর ও যেখানে মন চায় সেজে যাক, তোর কি? এবার বান্ধবীর এমন কথা শুনে আমার মার নিব্র ভাইয়ার প্রতি দরদ উঠলে উঠল। এরা আবার আল্ট্রা লিজেন্ড কিনা, কারণ এদের নিজেদের বাচ্চা ছেড়ে দুনিয়ার আর সব মানুষের বাচ্চার উপর দয়া আসে।
শুধু নিজের বাচ্চার উপর এক ফোঁটাও দয়া হয় না। মা বলল, এই নাদিরা, নিব্রর সাথে এভাবে কথা বলছিস কেন? ভালো করে কথা বল। এর থেকে ভালো করে কথা বলা আমার স্বভাবে নাই, কারণ শুভ্রর বিয়ের মেহেদির অনুষ্ঠানের দিন ও নিদ্রাকে সবার সামনে মেরে যেই অন্যায়টা করেছে, তারপর ওর সঙ্গে যে আমি কথা বলছি সেটাই ওর বাপ দাদা 14 গোষ্ঠীর সৌভাগ্য। শুধু মেহমান ছিল বলে কিছু বলিনি, না হলে নিদ্রাকে থাপ্পড় মারার ফল ও হাতে নাতে পেত আমার থাপ্পড় খেয়ে। নিব্র ভাইয়া আর যাই হোক তার মাকে খুব ভালোবাসে, আর তাই মায়ের সাথে তর্ক করে না। মায়ের বকাগুলো চুপচাপ হজম করে খেয়ে চলেছে। বাবা আর বড় বাবা নাস্তা খেতে এসে বাবা আমার মাথায় আলতো চুমু খেয়ে নাস্তা খেতে বসে। আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করে সবাইকে বিদায় জানিয়ে সাবুর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমার স্কুটি নিয়ে। আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজের স্কার্ফ ঠিক করছি। আমার পরনে একটা ব্লু আর ব্ল্যাক কম্বিনেশনের লং কুর্তি, সেই সাথে জিন্স আর মাথায় ব্ল্যাক স্কার্ফ, হাতে একটা ব্ল্যাক ওয়াচ আর মুখে ব্লু মাস্ক, পায়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্নিকার্স। আসলে এতদিন ধরে এত ভারী ভারী জামা কাপড় আর সাজ করতে করতে হাঁপিয়ে গেছি, তাই এবার ঠিক করেছি এই সাজেই ভাইয়ার বিয়ের রিসেপশনে যাব। আর আজকাল বিয়ের অনুষ্ঠানে এত সেজেগুজে কে যায়? সাবু বিছানায় বসে আমার সাজগোজ দেখছে। ওর পরনে একটা পিঙ্ক হোয়াইট কুর্তি উইথ ব্ল্যাক জিন্স আর গলায় স্কার্ফ। সাবু তেমন একটা স্কার্ফ পরে না, কারণ স্কার্ফ পরলে নাকি ওর দম বন্ধ বন্ধ লাগে। ওর যেহেতু প্রবলেম, তাই আমি আর নাক গলাই না। স্কার্ফ পরবে কি পরবে না সেটা ওর ব্যাপার। সাবু আমার দিকে তাকিয়ে বলল, তুই কি করতে চাইছিস? মানে নিব্র ভাইয়াকে কিভাবে টাইট দিবি? আমি ওর কথায় ওর দিকে ফিরে বললাম, টাইট দেওয়ার তো কিছু নেই এখানে। আমি ওকে টাইট দেওয়ার কে? আমি শুধু ওর সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছি, যাতে পরবর্তীতে আমার কষ্ট না হয়। তোর কাছ থেকে কি লুকাবো? তুই তো সবটাই জানিস। কি জানি? আমি সাবুর কথা শুনে ওর দিকে ব্রু কুচকে বললাম, জানিস তবু আবার শুনতে চাইছিস? যখন জানিস শুনতে চাইছি তখন বলে দিলেই পারিস। ওর কথা শুনে আমি লম্বা দীর্ঘশ্বাস ফেলে হতাশ গলায় বললাম, আমি ওকে ভালোবাসি, এতটাই ভালোবাসি যে এক পলক না দেখলে আমার দম বন্ধ লাগে। উনি আমার প্রেমময় নেশা সাবু, যাকে আমি এক পলকের জন্য অবধি ভুলতে পারবো না। কিন্তু নিয়তি আমার বিপক্ষে। আমি ওনাকে ভালো তো বাসতে পেরেছি, কিন্তু কোনোদিনও ওনাকে পাবো না, কারণ উনি আমার ভাগ্যে নেই। আফসোস, একটু অমন একজনকে ভালোবাসলাম যে আমার ভাগ্যে জোটেনি। আমি ভুল মানুষটাকে ভালোবেসেছি, যে হয়তো কোনো দিনই আমার ছিল না। বলছিস নিব্র ভাইয়া তোর প্রতি কোনো অনুভূতি নেই? তাহলে উনি যে তোকে কেয়ারগুলো করে, তোকে নীরবের সঙ্গে দেখলে যে রেগে গিয়ে শাস্তি দেন, সেগুলো কি? ওগুলো শুধু ওনার অ্যাগ্রেসিভনেস। উনি একজন ভাইয়ের দায়িত্ব পালন করছেন, আর সর্বোপরি একজন বন্ধুর দায়িত্ব, কারণ আমি ওনার বন্ধুর বোন। উনি শুধু আমার বড় ভাই হওয়ার দায়িত্ব পালন করছেন। নিদ্রা, তুই কি পাগল হয়ে গেছিস? উনি বড় ভাই হওয়ার দায়িত্ব পালন করছেন। বড় ভাই কিস করে, এটা আদৌ সম্ভব? উনি আমার নিজের বড় ভাই নন, তাই তো এমন করছেন। উনি শুধু চাইছেন আমাকে প্রোটেক্ট করতে, কারণ উনি চান না এসবের জন্য ভাইয়ার সাথে ওনার সম্পর্ক খারাপ হোক। তোকে বোঝানো পাগল ওর কাম্য নয়। আমি জীবনে পারবো না তোকে বুঝাতে। পাই দাই দোষ, তোরে কিন্তু হেভি লাগছে। আমি ছেলে হলে তোরে বিয়ে করে ফেলতাম। 10 কম দে। আমি জানি আমাকে কেমন লাগছে। বিয়ের অনুষ্ঠানে এমন ভাবে সেজে যাচ্ছি, দেখিস সব গেস্টরা কেমন অদ্ভুত ভাবে তাকাবে। তাকালে তাকাবে, তাতে তোর কি? আর তোর এখন দেরি হচ্ছে না? আমি হালকা হেসে আচ্ছা চল বলে সাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রঙ্গা কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে শুভ্র আর নীলের বিয়ের রিসেপশনের অনুষ্ঠান। অনেক গণ্যমান্য ব্যক্তি এসেছে, যারা আজিজ তালুকদার, মেহেরান হোসেন আর শুভর চৌধুরীর পূর্ব পরিচিত। পুরো হলটাকে অনেক সুন্দরভাবে বেবি পিঙ্ক আর হোয়াইট রোজ দিয়ে ডেকোরেট করা হয়েছে, যা সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য যথেষ্ট। নির্ধারিত আসনে নীল আর শুভ্রকে বসানো হয়েছে। শুভ্রর পরনে কালো রঙের পাঞ্জাবি, যা ওর গায়ের রঙের সঙ্গে খুব ভালো মানিয়েছে। নীলার পরনে ম্যাজেন্টা কালারের মধ্যে গোল্ডেন ওয়ার্ক করা লেহেঙ্গা আর ম্যাজেন্টা কালারের ওড়না। নীলাকে নিদ্রার
পছন্দ মতো হালকা সাজে সাজানো হয়েছে, কারণ তার ননদিনের করা আদেশ বিয়ের এত অনুষ্ঠানে এত ভারী মেকআপ করার পর তার নতুন ভাবির চেহারার অবস্থা বিবর্ণ, তাই নতুন ভাবিকে যেন ন্যাচারাল লুক দেওয়া হয়, আর সেটা হতে হবে ফ্ললেস। নীলাকে এরকম ভাবে সজ্জিত অবস্থায় দেখে শুভ্রর খেয়ে হারিয়ে ফেলেছে। শুভ্রকে এরকম হা করে তাকিয়ে থাকতে দেখে নিফ্র শুভ্রকে ঘুঁতো দিল, সাথে সাথে শুভ্রর হা বন্ধ হয়ে গেল। আজ হলে থাকা সব মেয়েদের নজর শুভ্রর সঙ্গে নিফ্রর উপরেও, কারণ দুই বন্ধু একই রকমের পাঞ্জাবি পরেছে। দুজনের পাঞ্জাবির রঙই কালো, আর দুজনের লুকটাও একই। প্রথমে দুই বন্ধুকে একই সাজে দেখে নীলা থতমত খেয়ে গেছিল, কিন্তু খানিকক্ষণ বাদে হেসে উঠছিল তাদের চিনতে পেরে। নীলার সঙ্গে নীরব, তন্দ্রা আর অভ্র সাথ দিয়েছিল। নিফ্র বারবার অ্যান্ট্রাস গেটের দিকে তাকাচ্ছিল। তার রাত এখনো এসে পৌঁছায়নি, সে কখন থেকে অপেক্ষা করে চলেছে, কিন্তু রাতের পাত্তা নেই। অবশেষে নিফ্রর অপেক্ষার অবসান ঘটিয়ে আগমন হলো নেত্রার। নেত্রার সঙ্গে সাবু ওর পাশে। নেত্রাকে দেখে নিফ্র খেয়েই হারিয়ে ফেলেছে, সেই সাথে প্রচন্ড অবাকও হয়েছে। নিজের ভাইয়ের বিয়ের রিসেপশনে কে এরকম প্রফেশনাল লুকে আসে? নেত্রা এমন সাজ দিয়েছে যেন ও কোনো অনুষ্ঠানে নয়, বরং ভার্সিটি যাচ্ছে। অনুষ্ঠানে এরকম সাজ দেওয়ার মানে কি? নেত্রা হলে সাবুর সঙ্গে ঢুকেছে ঠিকই, কিন্তু ওর চোখ ফোনের দিকে। নেত্রা ফোনে কিছু একটা ঘাটতে ব্যস্ত, যা নিফ্রকে ভাবিয়ে তুলছে। নেত্রা ফোন টিপছিল, তাই নিফ্র ওর দিকে এগিয়ে যায়, কিন্তু মাঝপথে থেমে যায়, কারণ নীরব নেত্রার সঙ্গে কথা বলছে। নিফ্রর প্রচন্ড রাগ উঠছে, কিন্তু ও নিজেকে সামলে নেয়, কারণ নেত্রা তো আর এগিয়ে যায়নি নীরবের সঙ্গে কথা বলার জন্য। ওই ওই, কেউ গোলাপের পাপড়ির ব্যবস্থা করো, আমাদের কাপল অব দা ফ্যাশন চলে এসেছে। নীরবের কথা বলতে দেরি, কিন্তু কাজটা হতে দেরি নেই। নীরব বলার সাথে সাথেই সত্যি সত্যি উপর থেকে নিদ্রের উপর বর্ষিত হলো শত গোলাপের পাপড়ি। আমি স্তম্ভিত হয়ে গেছি। নীরব সবসময় আমার সঙ্গে মজা করে, কিন্তু তাই বলে যে সত্যি সত্যি এমন একটা কাণ্ড ঘটাবে সেটা আমার মাথাতেই আসেনি। আমি ভয়ার্ত চোখে নিব্রর দিকে তাকালাম। নিব্র ভাইয়ের চোখ বিভৎসভাবে লাল হয়ে আছে। আমার খুব ভয় করছে। আমি বুঝে গেছি এক মুহূর্ত আমি একা থাকতে পারবো না। আজ বাড়ি কোনো মতেই যাওয়া যাবে না, সাবর বাড়ি যেতে হবে, আর ওখান থেকেই শুরু হবে আমার আসল প্ল্যান। ভাবতেই আমার চেহারায় থাকা ভয় নিমেষেই উড়ে যায়, আর তার পরিবর্তে ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে। নিফ্র নেত্রার দিকে রাগ ভুলে অবাক চোখে তাকিয়ে আছে। নীরব যা করেছে তাতে হয় নেত্রা ভয় পাবে, নয়তো বিরক্ত হবে, কিন্তু নেত্রা ডেভিল হাসি দিচ্ছে। ওর মাথায় কি কিছু চলছে? কিরে নিদ্রা, হাসছিস যে? আমার সারপ্রাইজ ভালো লেগেছে? ভালো তো লাগার কথা, কারণ মেয়েরা ফুল বলতে পাগল, বাট আনফর্চুনেটলি আমি ফুল প্রিয় নই, তাই ব্যাপারটা সুন্দর হলেও আমার মন জয় করতে পারেনি। তুই একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারিস বলেই আমি সাবুকে নিয়ে ওখান থেকে সরে এলাম, আর নীরব আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে, এবং আমার এই জবাবে নিব্র ভাইয়া তৃপ্তির হাসি হাসলেন। তোর মাথায় কি চলছে বলতো? তুই কি করতে চাইছিস? গেম তো এখন শুরু হবে। জান্নাতুল তিরানা নিদ্রাকে এত সহজে বাগে আনা গেলে তো অনেক আগেই করা যেত। আজ তোর বাড়ি যাচ্ছি, আর কিছুদিন সেখানেই থাকবো। আমি বাড়ি ফিরছি না দেখে নিব্র ভাই আমার কাছে যাবেন, আর তারপর টিক 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 বুম। নিদ্রার কথার আগাগোড়া কিছুই সাপুর মাথায় ঢুকছিল না, তবে ও ভালো করে জানে নিদ্রা ফাঁকা হওয়ার গুলি ছোড়ার মানুষ না। ও যখন বলেছে তখন নিশ্চয়ই কিছু একটা করবে, আর সেটাই মোড় আনবে সবার জীবনে। এখন দেখার পালা নিদ্রা কি করে, কারণ নিদ্রার দ্বারা কোনো কিছুই করা ইম্পসিবল না। খেতে বসেছে সকলে। এতক্ষণ এত গেস্টের অ্যাটেন্ড করতে করতে শুভ্র ক্লান্ত হয়ে পড়েছে। সেই সাথে সে যে সকালে খেয়েছে তারপর তো আর খাওয়াই হয়নি, তাই শুভ্রর পেট চুচো করছে। খেতে বসে সাথে সাথে খাওয়া শুরু করে দিয়েছে শুভ্র। এদিকে নীলারও খিদে পেয়েছে, কিন্তু হাতের মধ্যে এত বাহারি রকমের মোটা মোটা সোনার ছুরি যে খেতেই পারছে না। খেতে গেলে খাবারের সঙ্গে লেগে যাচ্ছে। শুভ্রর খাওয়া তখন প্রায় অর্ধেক শেষ। এতক্ষণে শুভ্রর সম্পিত ফিরেছে, কারণ ওর পেট শান্ত হয়েছে। পাশে তাকিয়ে দেখে নীলামুখ কাচুমাচু করে বসে আছে। নীলার চেহারা দেখেই বোঝা যাচ্ছে ওর খিদে পেয়েছে, কিন্তু এত সাজ পোশাকের জন্য খেতে পারছে না। নীলার চোখ শুভ্রর দিকে পড়তেই শুভ্র রাগী গলায় গরম চোখে বলল, তুমি যে খেতে পারছো না সেটা একবারও বলার প্রয়োজন বোধ করলে না? নীলা শুভ্রর রাগী গলায় ভয় পেয়ে গেছে। সবাই এতক্ষণ নিজেদের মধ্যে খাওয়ার কথাবার্তা নিয়ে ব্যস্ত ছিল। নিদ্রা যখন দেখে ওর ভাইয়া
ওর নতুন ভাবিকে বকছে, তখন ও বলে, ভাইয়া নতুন ভাবি অনেক ট্রাই করেছে কিন্তু খেতে পারছিল না। আমি বলেছিলাম খাইয়ে দিব কিনা, কিন্তু ভাবি বলেছে ভাবি ম্যানেজ করে নিবে। আর তুমি তো খাচ্ছিলে, তাই তোমাকে ডাকিনি। আমার আর নীলার মাঝে কথা বলবি না নিদ্রা। ভুলেও নিদ্রার হয়ে ছাপাই গাইতে যাবি না, তাহলে ফল কিন্তু ভালো হবে না। শেষের কথাটা শুভ্র খানিকটা চিৎকার করেই বলে, যদিও সেটা ওদের খাওয়ার টেবিলে অব্দি সীমাবদ্ধ। শুভ্রর চিৎকার নিদ্রা চুপ করে যায়, কারণ নিদ্রা বুঝতে পেরেছে ওর ভাই রেগে আছে, আর নীলা কেঁপে ওঠে। শুভ্রর এই ব্যবহার ওর কাছে এক্সপেক্টেড, কারণ শুভ্র বাহির দিয়ে যেরকম দেখতে আসলে সেরকম না। শুভ্রকে দেখলে যে কেউ বলবে অনেক শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ছেলে, কিন্তু হয়তো সেটা নয়। শুভ্র অল্পতে রেগে যায়, তবে সেটা প্রকাশ করে শুধুমাত্র নিদ্রা আর নীলার কাছে। নীলা ভার্সিটিতে যখন অ্যাডমিশন নিয়েছিল তখন শুভ্র সবে মাত্র মাস্টার্স ফাইনাল ইয়ারে। একদিন নীলা ওর বন্ধু আরিয়ানের সঙ্গে একটু কথা বলেছিল, তার জন্য শুভ্র যেই রূপও দেখেছিল তারপর সব ছেলে বন্ধুর সঙ্গে বন্ধুত্ব ফিঙে দিয়েছিল এবং আর কোনোদিন সাহস করে কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করেনি। ওদের দুজনের 2 বছরের ভালোবাসার সম্পর্কতেও শুভ্র জেদের কারণে জড়িয়েছিল নীরা, কারণ শুভ্র ওকে সত্য দিয়েছিল, হয় শুভ্রর সঙ্গে সম্পর্কে জড়াতে হবে, নয়তো সাদিয়ার সঙ্গে বন্ধুত্ব ভাঙতে হবে, যেটা নীলার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়, কারণ সাদিয়া ওর ছোটবেলার বান্ধবী। তারপর থেকে শুভ্রর সঙ্গে থাকতে থাকতে নীলাও শুভ্রকে ভালোবেসে ফেলে এবং শুভ্র বাড়িতে ওদের সম্পর্কের কথা জানায়। তারপর ওদের এরকম ধুমধাম করে বিয়ে হয়। ওদের 2 বছরের সম্পর্কে শুভ্র অসংখ্যবার রেগে গেছে, কিন্তু শুভ্র রাগ মোটেও নিপ্রর মতো নয়। শুভ্র রেগে গেলে এমন এমন কাজ করে যেটাতে নীলার প্রতি ওর ভালোবাসা আরো বেশি প্রকাশ পায়। শুভ্র তো ওদের রিলেশন চলাকালীন একদিন নীলার দিকে একটা ছেলেকে তাকিয়ে থাকতে দেখে নীলার সামনে কেঁদেই দিয়েছিল ভয়ে, কারণ তার শুধু মনে হচ্ছিল যে কেউ তার নীলপরীকে নিয়ে যাবে। সেদিন নীলা অনেক কষ্টে অনেক বোঝাতে সক্ষম হয়েছিল, আর তখন থেকে আজ পর্যন্ত শুভ্র নীলাকে চোখে চোখে রাখে যেন কেউ ওর নীলপরীর দিকে চোখ না দেয়। অবশ্য শুভ্র নীলাকে যতটা ভালোবাসে ঠিক ততটাই শাসনের উপরেও রাখে। শুভ্র নীলাকে ভালোবাসলেও কোনোদিন মুখে সেটা বলে না, শুধু কাজে কর্মে বুঝিয়ে দেয়, যেটা নীলার কাছে খুব ভালো লাগে। শুভ্রর এই রাগ সম্পর্কে নিদ্রা আর নীলা ওয়াকিফ, কারণ শুভ্র সবার সামনে স্বাভাবিক থাকলেও একাকী যখন থাকে তখন তার রাগ আকাশ চুম্বি হয়ে যায়। একা থাকলেও রাগের বহিঃপ্রকাশ ঘটে। তবে শুভ্র নীলাকে নিয়ে এই পজিটিভনেস নীলার খুব ভালো লাগে, কারণ ও চায় যে ওকে ভালোবাসে সে যেন ওর সবটাতেই ভালোবাসে। শুভ্র অবশ্য নীলাকে সে ছোটবেলা থেকেই ভালোবাসতো। যখন নীলা সদ্য জন্মেছিল, ছোট নীলাকে প্রথম ওই কোলে নিয়েছিল, আর কোলে নিয়ে অস্ফুট ধীর কণ্ঠে বলেছিল, আমার নীলপরী। নীলার নীলাদ্রিতা নাম শুভ্রই রেখেছে। নীলা ভয়াত্মক চোখে শুভ্রর দিকে তাকিয়ে বলল, না মানে শুভ্র ভাইয়া, আপনি তো খাচ্ছিলেন তাই আর কি। ভাইয়া ডাকটা শুনে শুভ্রর মেজাজ আরো বিগড়ে গেল, তবে নিজেকে শান্ত রাখলো, কারণ এখন কিছু করা যাবে না। ভাইয়া বলার শাস্তি নীলাকে রাতে দিবে। তবে আফসোসটা রয়ে গেল, বউ তার রিলেশন চলাকালীনও ভাইয়া ডাকতো, আর এখন বিয়ের পরেও ডাকছে, যেটা ওর জন্য অনেক কষ্টের কথা। মুখে অদ্ভুত একটা হাসি টেনে বলল শুভ্র, মিসেস তালুকদার, আপনি আমায় বললেই পারতেন। আমি আপনার স্বামী কাম শুভ্র ভাইয়া আছি কি করতে, আপনাকে আমি খাইয়ে দিব। শুভ্রর কথা নীলার কর্ণকুহুর হতেই ও বুঝতে পারলো কি ভুল করেছে। আজ ওর কপালে শনি নাচছে, কারণ তার বড়মশাই খুব রেগে গেছেন ভাইয়া ডাক শুনে। শুভ্রর কথা সবাই ভালো করেই বুঝতে পারলো, তাই সকলে আড়ালে মিটিমিটি হাসছে। শুভ্রর হাসি দেখে নীলা অসম্ভব পরিমাণে ভয় পেয়ে গেছে। নীলা আমতা আমতা করে বলল, না আসলে শুভ্র, আপনি খাচ্ছিলেন, আপনি তো সেই কখন থেকে না খেয়ে আছেন, তাই ভাবলাম যে আপনি খেয়ে নিলে তারপর বলবো। আমি খাবো কি না খাবো সেটা আপনার না ভাবলেও চলবে মিসেস তালুকদার। আপনি আপনার খাওয়ায় মন দিন, কারণ না খেয়ে থাকার অভ্যাস কিন্তু আমার নেই। খিদে পেলে আপনাকেও খেয়ে নিতে পারি, তাই তাড়াতাড়ি শেষ করুন আমার খিদে পাওয়ার আগে। শুভ্রর কথা কারোরই বোধগম্য হলো না, আর নীলা শুভ্রর হাত থেকে এক লোকমা মুখে নিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে শুভ্রর দিকে। শুভ্রর কথা মানেও ভালো করেই বুঝতে পারছে শুভ্র লোকটা যে এত নির্লজ্জ সেটা ওর আগে থেকে জানা ছিল। তাই বলে সবার সামনে এভাবে বলবে? লজ্জায় নীলার নাক কাটা চাপার অবস্থা। কোনো মতে কয়েক লোকমা মুখে নেই বলল, আমার শেষ,
আপনি খান। শুভ্র বাঁকা হেসে বলল, মিসেস তালুকদার, আপনি না খেলে কিন্তু আপনারই ক্ষতি, আর আমি চাই না আমার ওয়াইফের কোনো ক্ষতি হোক। নীলা চোখ দুটো বড় বড় করে শুভ্রর দিকে তাকিয়ে আছে, কিন্তু শুভ্রর অবাক দৃষ্টি পাত্তা না দিয়ে নীলার মুখে আবারও খাবার তুলে দেয়। নীলাকে খাওয়ানো শেষ হলে এবার নিজের অর্ধেক খাবারে হাত দেয়। এতক্ষণ এই দুই কপতের রোমান্স দেখে নিভ্র আর শুভ্রকে টিটকারি দেয়। কিরে ভাই, তোরা নিজেরা বিয়ে করে আমার সামনে বসে প্রেম করছিস। তোদের প্রেম দেখলে যে আমার মতো সিঙ্গেল মানুষের বুকে আগুন লাগে জানিস তোরা। এখনো তো বিয়েই করতে পারলাম না, কিন্তু বিয়ের আগে তোদের প্রেম দেখে এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে বিয়ের পরের সিন। তোকে সিঙ্গেল থাকতে কে বলেছে? তোর ভাইয়ের তো প্রেমিকা জুটেই গেছে, এখন তুইও জুটিয়ে নে। না পেলে আমাকে বলিস, নিদ্রার সঙ্গে তোর সেটিং করিয়ে দেই। আমার বোনও সিঙ্গেল, তুইও সিঙ্গেল, দুই সিঙ্গেলে মিলে মিঙ্গেল হয়ে যা। শুভ্রর কথা শুনে নিভ্র নীলার দিকে তাকিয়ে দুঃখী মুখ করে বলে, যার পাত্তা দেওয়া সে তো পাত্তাই দেয় না। নিব্র ভাইয়ার নীরা আপুর দিকে তাকিয়ে কথাটা বলাটা আমি দেখে তাচ্ছিল্যের হাসি হাসি। নিব্র ভাই পাগল হয়ে গেছে। নীরা আপু তো সারাদিন ওর আশেপাশেই ঘুরে, তাহলে পাত্তা কখন দিল না? নীরা নিব্রর দিকে তাকিয়ে আলতো হেসে বলে, তুই তাকে মনের কথা বললি সে তোকে পাত্তা দিবে নিব্র? সে থোড়ি তোর মনের ভিতর ঢুকে বসে আছে যে তোর মনের কথা জানবে। আমি নীরা আপুর কথা শুনে আমি মনে মনে বললাম, আপু নিব্র ভাই তো তোমাকে বলেই দিয়েছে মনের কথা, তবুও আবার শুনতে চাইছো? তোমারও বা দোষ কোথায়? ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসার কথা তো বারবার শুনতে মন চাইবেই, কারণ সেও যে তোমায় ভালোবাসে। নিভ্র নীরার দিকে মলিন হাসিতে তাকিয়ে আছেন। নীরা ওকে আশ্বস্ত করছে ইশারায়। ভাইয়ার রিসেপশন শেষে আমি যখন আমাদের গাড়ির বদলে সাবুর গাড়ির দিকে এগিয়ে যাই, তখন বড় বাবা বলল, কি মামনি, বাড়ি যাবে না? আমি আলতো হেসে বললাম, বড় বাবা অনেক দিন সাবুর সঙ্গে থাকি না, আমি সাবুদের বাড়ি থাকবো কিছুদিন থেকে, তারপর আবার আসবো। আসলে এত ঝড়ঝাপটা গেছে তাই হাঁপিয়ে গেছি, আমার ওয়েদার চেঞ্জ দরকার। আচ্ছা, তাহলে তুমি ইস্কির বাড়ি যাও। কোন দিন বাড়ি ফিরবে জানিয়ে দিও, আমি নিব্র বা অব্রকে পাঠিয়ে দিব তোমায় নিতে। আচ্ছা। আমি ওর কথা না বাড়িয়ে সাবুর গাড়িতে উঠে গেলাম। নিব্র ভাইয়ের একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই ও অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেরিয়ে পড়ে রাজশাহীর উদ্দেশ্যে। ওখানে কারখানায় নাকি কি ঝামেলা লেগেছে, তাই যেতে হলো এত রাতে। অবশ্য বড় মা কাল যেতে বলেছিল, এত রাতে যেতে বারণ করেছিল, কিন্তু নিব্র ভাই শুনল তো। অবশ্য নিব্র ভাইয়া থাকলে আমার সাবুর বাড়ি যাওয়া হতো না, কারণ ভাইয়া কিছু না কিছু একটা করে আমার সাবুর বাড়ি যাওয়াতে বাধা দিয়ে দিত। আমরাও সাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর বাবারাও তালুকদার হোসেন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সাবুর বাড়ি তালুকদার হোসেন বাড়ির যাওয়ার পথের উল্টো দিকে পড়ে, তাই আমরা দুজনে দুদিকে চলে গেলাম। আমাদের সঙ্গে সাবুর মা বাবা মানে আঙ্কেল আন্টিও আছেন। আমি, আন্টি আর সাবু পেছন দিকে, আর আঙ্কেল সামনের দিকে। বাড়ি ফিরে আমি ফ্রেশ হয়ে ড্রেস বদলে নিলাম, অনেক ক্লান্ত লাগছে। আমি সকালেই লুকিয়ে লুকিয়ে গাড়িতে আমার জামা কাপড় উঠিয়ে রেখেছিলাম, যেটা পরে ড্রাইভারকে বলে আনিয়েছিলাম। বিছানায় ধপ করে শুয়ে পড়তেই সাবু এসে আমায় জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমি ওর গায়ের উপর পা তুলে দিলাম। হঠাৎ সাবু বলল, নিদ্রা, তুই কিন্তু এখনো বললি না তুই কি করতে চাইছিস। তোকে যদি বলেই দেই তাহলে তুই লাইভ টেলিকাস্ট দেখে মজা কিভাবে পাবি, তাই তোকে বলবো না। এইবারে লাইভ টেলিকাস্ট দেখাবো। আচ্ছা, কি এমন হয়েছে যে তুই নিব্র ভাইয়ের থেকে দূরে দূরে থাকিস? ছোটবেলাতে সারাদিন ভাইয়ের পিছন পিছন ঘুরতি, আর ভাইও তোকে বেশ স্নেহ করতো। হঠাৎ কি এমন হলো যে তুই এক ঝাটকায় ভাইয়ের থেকে এত দূরে হয়ে গেলি? তোদের দুজনের মন আলাদা হয়ে গেল। তিক্ত স্মৃতি আমি মনে করতে চাই না সাবু। দৃশ্যটা মান সপেটে ভেসে উঠলেই আজও কষ্ট পাই, চোখের ধারা বাঁধ ভাঙে। তোর বোঝার ভুলও তো হতে পারে। তুই আমায় বল, আমি যদি তোকে হেল্প করতে পারি। আমি ভুল দেখিনি সাবু, কানে শোনা ভুল হতে পারে, কিন্তু চোখের দেখা কখনো ভুল হয় না। আমি নিজের চোখে সেটা দেখেছি, নিজের চোখে কি করে অবিশ্বাস করি বলতো? ঠিক আছে, বল না, শুনি তো আগে। ফ্ল্যাশব্যাক 15 বছর আগে। আজ আমি খুব খুশি, আজ আমার মন উড়ু উড়ু করছে, কারণ আজ বাদল নেমেছে আকাশে।
বৃষ্টি হবে, ভালোবাসা হবে, আর ভালোবাসার অনুভূতিও হবে। আজ আমার মনের সুখে গান গাইবো, তাও আমার তবলা পার্টি থুরি গিটার নিয়ে। আমি নাচতে নাচতে ছাদের সিঁড়ি দিয়ে উঠছি, কারণ চিলেকোঠার ঘরে উঠবো আর সেখান থেকে আমার গিটার নিয়ে গান গাইবো চিলেকোঠার ঘরের দরজার কাছে ডিভানের উপর বসে। যেই ভাবা সেই কাজ, আমি ছাদে উঠে চলে এলাম। তাড়াতাড়ি দৌড়ে চিলেকোঠার ঘরে সিমেন্টের চালের নিচে চলে এলাম। আমার পরনে থাকা ফ্রকের পকেট গলে চাবি বের করলাম চিলেকোঠার ঘরের। তাড়াতাড়ি চাবি নিয়ে খুললাম চিলেকোঠার ঘর। আমি তখনও জানি না ছাদের আরেকটা কোনায় নিব্র ভাইয়া আর নীরা আপু আছে। আমি ঘরে ঢুকে গিটারটা হাতে নিলাম, বেশ কয়েকবার নাড়াচাড়া করে পরখ করে নিলাম, না ঠিকই আছে। আমি গিটার নিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াই, তখনই আমার চোখে পড়ে চিলেকোঠার ঘরের জানালা, আর সেখান থেকে বৃষ্টির ছেটা ভেতরে এসে পড়ছে। আমি গিটারটা রেখে দৌড়ে গেলাম জানালা লাগাতে। জানালার ধারে যেতেই আমি এমন কিছু দেখলাম যার পর আমার সমস্ত দিন দুনিয়া উল্টে গেল। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি কি দেখলাম। বারবার মনে হচ্ছে ভুল দেখেছি। নিব্র ভাইয়া নীরা আপুকে জড়িয়ে ধরে আছে, দুজনের বৃষ্টিতে ভিজে একাকার। দুজনের পুরো শরীরে জামা কাপড় বসে গেছে আর দুজনে একে অপরকে আঁকড়ে ধরে আছে। নিব্র ভাইয়া নীরা আপুর কানের কাছে চুমু খেয়ে আমায় অবাক করে দিয়ে বলল, তোকে অনেক ভালোবাসি, অনেক, এতটা ভালোবাসি যে আমি বলে বোঝাতে পারবো না। তোকে আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। তুই আমার প্রেমময় নেশা, তোকে ছাড়া আমি বাঁচবো না। বাকিটা আর শুনতে পারলাম না। কাঁদতে কাঁদতে দৌড়ে চিলেকোঠার ঘর তালা দিয়ে বেরিয়ে গেলাম। আমার সঙ্গেই এমনটা হওয়ার ছিল, কেন পেলাম না তাকে? চেয়েছিলাম সে আমাকে বলুক, নিদ্রা তুই আমার প্রেমময় নেশা, কিন্তু উনি নীরা আপুকে বললেন। উনি তাহলে আমায় ভালোবাসেন না, উনি নীরা আপুকে ভালোবাসেন, না হলে কথাগুলো বলতেন না, আর নীরা আপুকে চুমুও খেতেন না। আমি নিজেকে সামলাতে পারছি না, আমার সব তাহলে শেষ, নিঃস্ব আজ আমি। বর্তমান। তাহলে এই জন্যই তুই ভাইয়ের থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াস? এমনও তো হতে পারে উনি অন্য কিছু বলছিলেন আর তুই বুঝতে ভুল করেছিস। সাবর কথা শুনে আমি চোখের অশ্রু সপ্তপর্ণে মুছে বললাম, চোখে দেখা কখনো ভুল হয় না সাবু, মানলাম আমি ভুল শুনেছি। তাহলে কিস? উনি নীরা আপুকে কেন কিস করেছিলেন? এর কোনো এক্সপ্লেনেশন আছে তোর কাছে? আমার কথায় সাবু চুপ করে গেল। আমি আর কিচ্ছু বললাম না। গায়ে কম্বল টেনে আমার সাইডের বেড ল্যাম্প অফ করে বললাম, ঘুমিয়ে পড় সাবু, কাল থেকে কলেজে যেতে হবে, অনেক বন্ধ দিয়েছি, এবার থেকে পড়াশোনা করতে হবে। তোর ছোট মাথায় এত চাপ দিস না, নিতে পারবি না। বিছানার কোণে চুপচাপ বসেছিল নীলা। প্রচুর ঘুম আসছে কিন্তু ঘুমাতে পারছে না। আর তার কারণ হলো তার বর মশাই। শুক্র গাড়িতে আসার সময় বলেছে যে ভুল করেও যেন রাতে ঘুমিয়ে না পড়া হয়, না হলে কপালে ডাবল শাস্তি জুটবে। যার ভয়ে এখন নীলা ঘুমাতে ঘুমাতে ঢলে পড়ে যাচ্ছে, তবুও বিছানায় গা এলিয়ে দিচ্ছে না। ঠাস করে জোরের শব্দ করে দরজা লাগিয়ে ঘরে ঢুকলো শুভ্র। ঘরে ঢুকেই নীলাকে দেখতে পেল। মেয়েটা একেবারে সিটিয়ে বসে আছে বিছানার সঙ্গে। নীলার এই করুণ অবস্থা দেখে শুভ্রর হাসি এলো, তবে হাসলো না, কারণ এখন হাসলে নীলা সাহস পেয়ে যাবে। নীলার কাছে না গিয়ে আলমারি থেকে ওর জন্য কাপড় নিয়ে বাথরুমে ঢুকে গেল শুভ্র। শুভ্রকে অদ্ভুত বিহেভস করতে দেখে নীলা ভ্রু কুচকিয়ে ফেললো। লোকটা নির্ঘাত পাগল হয়ে যাচ্ছে। রাগে না হলে এত শান্ত কি করে আছে? লোকটার শান্ত থাকা ধ্বংসের পূর্ব লক্ষণ। কিছুক্ষণ পর শুভ্র বেরিয়ে এলো আর বারান্দায় টাওয়াল মিলিয়ে দিয়ে প্রথম দিনের মতো আবারও শুয়ে পড়লো। এবার নীলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তাহলে শুভ্রর স্বাস্থ্যের কথা মনে নেই। নীলা আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। কাপড় চেঞ্জ করে নীলাও শুয়ে পড়বে সেই উদ্দেশ্যে। বাথরুমে যাওয়ার জন্য যেই না পা বাড়াবে অমনি শুভ্র নীলার ওড়না টান দিয়ে নীলাকে বিছানার উপরে ফেললো আর নিজেই নীলার উপরে ঝুঁকে নীলার উপরে ওর শরীরের সমস্ত ভার ছেড়ে দিল। এই লোকটা দেখতে যেমন মাসুলম্যান, তার ওজনও তেমন। নীলার দম বন্ধ হয়ে আসছে। শুভ্র অন্ধকারের মধ্যে বাঁকা হাসে, যেটা নীলার চোখে পড়লো। নীলা ভয় চুপসে গেল। শুভ্রর ডান হাতের অনামিকা দিয়ে নীলার কপাল থেকে ঠোঁট অব্দি স্লাইড করলো, তারপর ঠোঁটও স্লাইড করতে করতে বলল, নীলপরি শুয়ে পড়েছি, তার মানে শাস্তির কথা ভুলে গেছি ভেবে তুমি ভুল করলে। শুভ্র তালুকদার কোনো কিছু এত সহজে ভুলে না। আমাকে ভাইয়া ডাকার শাস্তি তো তোমায় পেতেই হবে। নীলা কাছুমাছু ভঙ্গিতে বলল, শুভ্র আপনি কি 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 করতে চাইছেন?
শুভ্র আগ্রসী কণ্ঠে বলল, তোমার এই গোলাপি রঙা ঠোঁটে ডুব দিতে চাইছি, তোমার সঙ্গে মিশে যেতে চাইছি, তোমায় ভালোবাসাময় অত্যাচার করতে চাইছি। শুভ্রর কথা শুনে নীলার চোখ দুটো আপনা আপনি বড় হয়ে গেল। শুভ্র ওর দিকে তাকিয়ে পাকা হেসে বলল, আজ সারা রাত তোমায় আমার ভালোবাসাময় অত্যাচার সহ্য করতে হবে। কাল ছেড়ে দিয়েছি, কিন্তু আজ ছাড়বো না। শুভ্র তালুকদার ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। বলে নীলার ছোট্ট কোমল ঠোঁটটায় শুভ্র ডুবিয়ে দিল তার রুক্ষ ঠোঁট ছোড়া, আর নীলাকে ভাসিয়ে নিল তার ভালোবাসার রাজ্যে। কেটে গেছে 5 দিন। এই 5 দিনে নেত্রা একবারের জন্য তালুকদার হোসেন বাড়ি ফিরেনি, কিংবা ওই বাড়ির কারোর সঙ্গে কোনো কথা বলেনি। সকলে এ নিয়ে বেশ চিন্তিত, কারণ আজ নিভ্র আসবে। হারু এসে যদি শোনে যে নেত্রা 5 দিন ধরে বাড়ি নেই, তাহলে পুরো বাড়ি মাথায় উঠিয়ে ফেলবে, যেটা অনেক বড় সাংঘাতিক ব্যাপার। কিন্তু কিছুই করার নেই, কারণ নেত্রা নাকি বলেছে ও আপাতত সাবার বাড়িতে থেকেই লেখাপড়ায় মন দিতে চায়, আর ও সাথে কেউ যেন যোগাযোগ করার চেষ্টা না করে, তাতে মারাত্মক কিছু হয়ে যেতে পারে। নেত্রা নিজেকে কিছু করে ফেলতে পারে, সেই ভয় কেউ ওর কথার অমান্য হয়নি। মিস রামেশা ওরফে নেত্রার মা অনবরত দিন রাত কেঁদেই চলেছেন আর বিলাপ করছেন, এ কি হয়ে গেল আমার মেয়ের? নেত্রা নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে নেত্রা এমন করার মেয়ে নয়। সকলেই জানে তাদের এক ধাপ অনেক কিছু ঘটিয়ে ফেলতে পারে, কারণ নেত্রা এক কথার মানুষ। ও যখন বলেছে যোগাযোগ না রাখতে, তখন জোর করে রাখলে যা তা হতে পারে। বাড়ির সদর দরজার কলিং বেল বেজে উঠতেই মিসেস নাদিরা গিয়ে দরজা খোলে। 5 দিন পর ছেলেকে দেখে ওনার চোখের অশ্রু বাঁধ ভাঙে। উনি ছেলেকে জড়িয়ে ধরার উদ্দেশ্যে এগিয়ে যান, কিন্তু ছেলে মাকে হাত দিয়ে থামিয়ে দিয়ে বলে, মা আগে ফ্রেশ হয়ে নেই, না হলে জার্মস লেগে যাবে। তুমি আমার ব্রেকফাস্ট রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসছি। ছেলের কথায় মিসেস নাদিরা নিঃশব্দে মাথা নেড়ে সাই দেন। চলে যান রান্নাঘরে ব্রেকফাস্ট রেডি করতে। তন্দ্রা অফরের জন্য ব্রেকফাস্ট রেডি করে টেবিলে সাজায়। এদিকে নেত্রার মাও মিস্টার মেহেরাব হোসেন আর মিস্টার আজিজ তালুকদারের জন্য ব্রেকফাস্ট লাগান। এখন ব্রেকফাস্টের সময়। ব্রেকফাস্ট করে যে যার মতো নিজেদের কর্মস্থানে চলে যাবে। মিনিট 25 পরে নেভ্রো রেডি হয়ে নিচে নেমে আসে। ওর পরনে ব্ল্যাক স্যুট, হাতে সুন্দর রোলেক্স ওয়াচ। নেভ্রো একেবারে ফিটফাট হয়ে রেডি হয়ে এসেছে, কারণ ওর উদ্দেশ্য ও নেত্রা, তন্দ্রা আর অফরোকে কলেজে দিতে যাবে। তাছাড়া এটা ওর নিত্যদিনের কাজ। নিজের সিটে বসে সবার দিকে একবার তাকালো। নেত্রাকে ও জায়গায় না দেখে নেভ্রো ফ্রু কুসকিয়ে এলো। গম্ভীর কণ্ঠে নেত্রার দিকে প্রশ্ন ছুড়ে দিল, নিদ্রা কই তন্দ্রা? নেভ্রোর প্রশ্নে তন্দ্রা ঘাবড়ে গেল। ও জানা ছিল এমনই কিছু একটা হবে। এখন কি উত্তর দেবে? নেভ্রো ভাই যদি জানতে পারে যে নেত্রা 5 দিন ধরে বাড়ি নেই আর কারোর সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই, তখন ভাই খুব রেগে যাবে। কিন্তু উপায়ও তো নেই। ভাইকে না বলে নেত্রাকে তো ফেরানো যাবে না। নেত্রা তো একমাত্র ভাইয়ের কথাই শোনে, তাই যে করেই হোক ভাইকে বলতেই হবে। তন্দ্রা উত্তর দিচ্ছে না দেখে নেভ্রো রাশভারী কণ্ঠে বলল, কি হয়েছে তন্দ্রা? তোকে আমি কিছু জিজ্ঞেস করছি তো, বল নিদ্রা কোথায়? না মানে ভাই, নিদ্রা নিদ্রা কি নিদ্রা নিদ্রা করছিস? সরাসরি বল নিদ্রা কোথায়? তোর তোতলানো শোনার সময় আমার নেই। না মানে ভাই ভাই তন্ত্রার কথায় এবার নেভ্রো রেগে গিয়ে টেবিলে হাত বাড়িয়ে দিয়ে এক ধমক দিয়ে বলল, ভাই ভাই মানে কি করছিস? সরাসরি উত্তর কি দেওয়া যাচ্ছে না? নেভ্রোর এরকম গলা শুনে তন্ত্রা ভয়তে কেঁদে দেয়। শুভ্র ওর মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মেহেরান ছেলের এহেম ব্যবহারে গম্ভীর গলায় বলেন, আহ নিব্রো, খাওয়ার সময় এমন চিৎকার করছো কেন? তাহলে তোমার মেয়ে বলছে না কেন নিদ্রা কোথায়? নিশি, তুই চুপ করে আছিস কেন? উত্তর দেওয়া যায় না? নিশিও ভয় কেঁদে দেয়। 2 মেয়ের কান্নাকাটি দেখে নেভ্রো প্রচন্ড পরিমাণে বিরক্ত হচ্ছে। এবার তন্ত্রা কোনো মতে নিজের কান্না আটকিয়ে কান্না মিশ্রিত গলায় বলে, ভাই নিদ্রা তো নেই। তন্ত্রার কথায় নেভ্রো অত্যাধিক পরিমাণে অবাক হয়ে বলল, নেই মানে? ভাইয়া, তুমি যেদিন শুভ্রবাইয়ের রিসেপশন থেকে কাজের কারণে চলে গেছিলে, সেদিনই নিদ্রা সাবুর বাড়ি চলে গেছে। বলেছিল কিছুদিন থেকে চলে আসবে। বড় বাবা অনুমতি দিয়েছিল, কিন্তু একদিন পর যখন ফোন দিলাম তখন বলল
ও এখন কোনো যোগাযোগ রাখতে চাচ্ছে না কারোর সাথে। এই বাড়ির কেউ যেন ওর সাথে দেখা কিংবা কথা বলার চেষ্টা না করে, না হলে এর ফল অনেক খারাপ হবে। ভাইয়া তুমি তো জানো নির্জা যেটা বলে সেটাই করে, তাই আমরা রিস্ক নেইনি। তন্ত্রার কথায় নিফ্রোর কানে যেতেই নিফ্রোর চোখ লাল হয়ে উঠল। নিফ্রোর কপালে রগও ফুলে উঠেছে, বোঝাই যাচ্ছে অনেক রেগে গেছে। নিফ্রো তবু নিজেকে কন্ট্রোল করে বলল, কলেজে দেখা হয়? হ্যাঁ হয়, কিন্তু নির্জা সাবু ছাড়া কারোর সঙ্গে কথা বলে না। নিহান আর নিরামকেও এড়িয়ে যায়। তুই অভ্রর বাইক দিয়ে যেতে পারবি? তন্ত্রা ওর কথায় মাথা নেড়ে সায় দেয়, তার মানে ও যেতে পারবে। নিফ্রো আর কিছুই না বলেই বেরিয়ে যায়। গাড়ির হর্ন বাজিয়ে দ্রুত বেগে গাড়ি নিয়ে ছুটে জাহাঙ্গীরনগর ভার্সিটির উদ্দেশ্যে যায়। অনেক দ্রুত বেগে গাড়ি চালাচ্ছে। নিফ্রোর রাগ আকাশ চুম্বি এখন। ও এতটাই দ্রুত চালাচ্ছে যা ও এর আগে কখনো চালায়নি। এসব মূলত করছে নিজের রাগকে কন্ট্রোল করার জন্য। ও চায় না কোনো মতে নিদ্রার সঙ্গে এত মানুষের সামনে খারাপ ব্যবহার করতে। যা করার ঠান্ডা মাথায় করতে হবে। নিদ্রাকে বাড়ি ফিরিয়ে এনে ঠান্ডা মাথায় বুঝাবে। সবসময় সবকিছু রাগ দেখিয়ে কন্ট্রোল করা যায় না, কখনো কখনো ঠান্ডা মস্তিষ্কেও করতে হয়। নিফ্রো বেরিয়ে যেতে সকলের মুখে চিন্তার ভাস ফুটে ওঠে। নীলা ভয় মিশ্রিত গলায় শুভ্রকে বলে, শুভ্র, নিফ্রো ভাইকে আটকালে বাদ দেন। আপনি জানেন তো ভাইয়া এখন কি করতে পারে? ভাইয়া যদি ভুল করেও এত মানুষের সামনে কিছু একটা করে বসে, তাহলে কিন্তু সেটার প্রভাব পুরো পরিবারের উপরে পড়বে। আমাদের ফ্যামিলি ভেঙে যাবে শুভ্র। নীলার কথায় মিস্টার তালুকদার আর মিস্টার হোসেন আরো চিন্তিত হয়ে পড়ে, কারণ ওনারা চায় না সামান্য একটা ঘটনাকে ঘিরে ওনাদের মধ্যে ঝামেলা হোক। মিস্টার আজিজ চিন্তিত হয়ে উঠে যান। উনি চাচ্ছেন না ওনার বন্ধুর মধ্যে কোনো জড়তা আসুক। এখন একমাত্র নিন্দ্রাই পারে সব কয়টা বাঁচাতে। ভার্সিটিতে ঢুকেই আমার ফোনে ফোন এলো। আমার পাশে থাকা সাবু বলল, দেখ কে ফোন করেছে। আমি বলে জিন্সের পকেট থেকে ফোন বের করলাম। ফোনের স্ক্রিনে থাকা কলদাতার নাম দেখে আমার ব্রু কুঁচকে এলো। আমি ফোন রিসিভ করে কানে দিতে ওই পাশ থেকে কেউ একজন কিছু একটা বলল, আর তার উত্তরে আমি শুধু বললাম আর কল কেটে দিলাম। এত তাড়াতাড়ি ফোনে কথা বলা শেষ করায় সাবু অবাক হলো না, আর কিছু বললও না। ফোনে কথা বলা আমার পছন্দ না। বরাবরই আমি একটু বেরসিক ধরনের। কেউ ফোন দিলে আমি কখনো রিসিভ করি না, কারণ ফোন কানে দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা অন্তত আমার স্বভাবে নেই। আমি ফেস টু ফেস কথা বলাতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই কেউ আমায় সারাদিন তেমন ফোন দেয়ও না। সাবু কিছু না বলেই মুচকি হেসে আমার হাত ধরে এগিয়ে গেল। আমিও মুচকি হেসে ওর সঙ্গে সাথ দিলাম। পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, আকাশে ফুটে উঠেছে লাল আভা। সেই আভা ক্রমশ ছড়িয়ে পড়েছে, যা আকাশের কোলে সৃষ্টি করেছে এক নতুন অপার দৃশ্যের। সূর্যাস্তের দিকে তাকিয়ে চোখে ক্যামেরাবন্দি করলাম দৃশ্যটা। সবেমাত্র ক্লাস শেষ হলো। ক্লাস থেকে সাবুর সঙ্গে বের হতেই যাকে দেখলাম তাকে দেখে ঠোঁট মলিন হাসি ফুটে উঠল। পরনে থাকা নেভি ব্লু শার্টের ইঙ্ক নষ্ট হয়ে গেছে, মায়াবী চোখ দুটো লাল হয়ে এসেছে, চেহারা বিধ্বস্ত লাগছে আর চুলগুলো উস্কো খুস্কো লাগছে। সারাদিন রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে নিভ্রর ঘামার্ত চেহারা সেই জৌলুসও হারিয়ে গেছে, আর গায়ের ব্লেজার হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সারাদিন অপেক্ষা করে অবশেষে এখন দেখা মিলল নিদ্রার। আমি নিভ্র ভাইকে দেখতেই ওনাকে না দেখার ভান করে সাবুর সঙ্গে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছিলাম। নিভ্র ভাইয়া যখন দেখলেন আমি ওনাকে দেখার জন্য কোনো রিয়াকশন দিলাম না, তখন উনি আমার দিকে এগিয়ে গেলেন। ততক্ষণে আমি কলেজ ইয়ার্ডের মাঝে চলে এসেছি। কলেজের সব স্টুডেন্ট নিভ্র ভাইয়ার দিকে তাকিয়ে আছে, কারণ এত সুদর্শন ছেলের দেখা পাওয়া চারটিখানি কথা নয়। আমি তখন সাবুর হাত ধরে এগিয়ে যাচ্ছি। হঠাৎ নিভ্র ভাই আমার সামনে এসে দাঁড়ালেন। আমি শান্ত ভঙ্গিতে বললাম, আপনি এখানে কেন এসেছেন নিভ্র ভাই? নিভ্র ভাই বিধ্বস্ত ভঙ্গিতে ক্লান্ত গলায় বললেন, তোকে নিতে এসেছি নিদ্রা, বাড়ি চল। রাজশাহী থেকে এসে তোকে চোখের সামনে দেখতে না পেয়ে আমি খুবই নিরাশ হয়েছি। আপনি ফিরে যান নিভ্র ভাই, আমি যাচ্ছি না, আর কোনো দিন ফিরবো না ওই বাড়িতে। তুই যা বলবি তাই শুনবো, তবুও তুই বাড়ি চল। আমার কথা আমি আপনাকে শুনতে বলিনি, প্লিজ চলে যান এখান থেকে। এটা আমার কলেজ,
আমি এখানে কোনো সিনক্রেট চাইছি না। আপনি যাওয়ার রাস্তা থেকে সরে দাঁড়ান। এবার নেত্রার এত বাড়াবাড়িতে নিফ্র রেগে গেল, আর রেগে গিয়ে দ্বিতীয়বার কিছু বলল না। কিছু না বলেই নেত্রার হাত আঁকড়ে ধরলো আর নেত্রাকে টেনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। নিফ্র ভাই আজ চাইলেও আমায় নিয়ে যেতে পারবে না, কারণ আজ আমার উপর ওনার কোনো জেদ মানব না। আমি ঠাই দাঁড়িয়ে আছি দেখে নিফ্র ভাই আমার দিকে গরম চোখে তাকিয়ে বললেন, তুই কি এখন আমার সঙ্গে যাবি নাকি সবার সামনে আমার হাতে থাপ্পড় খাবি? আমি এবার ওনার হাত ছটকা দিয়ে ছেড়ে দিলাম। উনি হতভম্ব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছেন। আমি ওনাকে উদ্দেশ্য করে জোর গলায় চিৎকার দিয়ে বললাম, আপনি নিজেকে কি মনে করেন, প্রধানমন্ত্রী নাকি আপনি বাংলাদেশের যে আমি আপনার সব কথা শুনতে বাধ্য? আপনি শুধু বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদের মধ্যে টপ 1-এ। তার মানে এই নয় যে আপনি আমার মাথা কিনে নিয়েছেন। আপনি যত বড় মানুষই হন না কেন, এই জান্নাতুল তিরানা নিদ্রা আপনার কথা শুনতে বাধ্য নয়। আর এতই যদি জোর দেখানোর ইচ্ছা থাকে তাহলে আপনার গার্লফ্রেন্ড নীরা আপুকে গিয়ে দেখান। ওর উপর অধিকার দেখাতে পারেন না? ও তো আপনার গার্লফ্রেন্ড, ওর উপর দেখান। আমার উপর আপনার এত কিসের অধিকার? আমি কে হই আপনার? হয়তো আমি আপনার কাছের কেউ, অবশ্যই আমি আপনার বন্ধুর বোন, তার মানে আপনারও বোন। তো একজন ভাইয়ের দায়িত্ব পালন না করে আমার প্রেমিক হওয়ার দায়িত্ব কেন পালন করছেন? কিছু হলেই আমার উপর রেগে গিয়ে চোটপাট করেন, আমায় মারেন। আপনার এত অফেন্সিভ ব্যবহার আমি জাস্ট নিতে পারছি না। আপনি জানতে চাইছিলেন তো আমি বাড়ি কেন যাচ্ছি না? তাহলে শুনুন, আমি বাড়ি কেন যাচ্ছি না। আমার বাড়ি না যাওয়ার একমাত্র কারণ আপনি। উনি নিজেই আমার বাড়ি না যাওয়ার একমাত্র কারণ শুনে নিব্র ভাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছেন। ওনার দৃষ্টি নত আর শান্ত। ওনার চোখে আজ আমার জন্য কোনো অস্থিরতা নেই। ওনার দৃষ্টি দেখে ভেতর থেকে শান্তি পেলাম। তাহলে অবশেষে আমার উদ্দেশ্য সফল হয়েছে। আমি পেরেছি ওনার পাগলামো খানিকটা থামাতে। এ তো হওয়ারই ছিল। না হোক, আজ হোক কাল হোক, তো উনি আমার থেকে দূরে যেতেনি। এখন না হয় আরো কিছুদিন আগেই দূরে যাবেন। উনি আমার প্রতি ঝুঁকে পড়লে নীরা আপুর সাথে অন্যায় করা হবে, সেই সাথে আমার সাথেও। আমি ওনাদের মধ্যে তৃতীয় জন হব, আর আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক। আমি নিব্র ভাইয়ের অবাক দৃষ্টি দেখে আবারও বললাম, কি অবাক হচ্ছেন তো? হওয়ারই কথা। আপনি যখন কোনো ভুল কিছু করেন তখন তো একবারও কিছু ভেবে করেন না, মনে যা আসে তাই করেন। সত্যি বলতে নিব্র ভাই, আমি আপনার আমার উপর করা এই অত্যাচার আর নিতে পারছি না। সত্যি বলতে আমি ফেড আপ হয়ে গেছি। আমি আপনার জন্য না কোনো ছেলের সাথে কথা বলতে পারি, আর না আমার কোনো বন্ধুর সাথে মিশতে পারি। আপনার জন্য শান্তিতে খেতে অবধি পারি না আমি। ওই বাড়ি ফিরে গেলে আমাকে আবার আপনার এসব জোর দেখানো, অধিকার কাটানো সহ্য করতে হবে, যেটা আমার পক্ষে আর সম্ভব না। সব কিছুর একটা লিমিট আছে। বিগত 10 বছর ধরে আপনার জেদ সহ্য করছি, আমার পক্ষে আর সম্ভব না সহ্য করা। শেষ কথাগুলো বলে ক্ষান্ত হলাম। খানিক বড় বড় নিঃশ্বাস নিয়ে নিব্র ভাইয়ার দিকে চোখ দিলাম। উনি আমি তাকাতেই আমার চোখ থেকে চোখ সরিয়ে নিলেন। তারপর নিচের দিকে তাকিয়ে শান্ত ভঙ্গিতে বললেন, আমার জন্য ওই বাড়িতে তুমি যাচ্ছ না, তাই তো? আমি যদি না থাকি তাহলে যাবে? ওনার কথায় আমি অবাক হওয়ার ভান করে বলি, মানে আপনি আবার কোথায় যাবেন? সেটা তোর না ভাবলেও চলবে। তুই বাড়ি ফিরে যা। মেজো বাবা তোর জন্য অপেক্ষা করছে। মেজো মা কান্নাকাটি করছে। তোকে আর আমার অফেন্সিভ ব্যবহার সহ্য করতে হবে না। আজ থেকে তুই আর আমার চেহারা দেখবি না। এটা মেহেরবান হোসেন নিভ্রর প্রমিস। বলেই নিব্র ভাই কলেজ থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে এগিয়ে যান। আমি এখনো ভাবতে পারছি না উনি এইরকম কিছু একটা বলবেন। আমি তো শুধু ওনার মনে আমার প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু খেলা তো ঘুরে গেছে। উনি আবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্ল্যান করছেন না তো? বিছানায় কম্বল ছড়িয়ে শুয়ে আছে নীলা। ওর পরনে থাকা শাড়িটা এলোমেলো হয়ে আছে। শুভ্র জানালার কাছে দাঁড়িয়ে আছে। জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরের প্রকৃতির দৃশ্য দেখছে। আজকাল প্রকৃতি দেখতেও আর ভালো লাগে না। সবকিছুর উপরই বিতৃষ্ণা এসে গেছে। কোনো কিছুই এখন আর মনকে আগের মতো উচ্চাটন করে না, কারণ তার বোনের একটা ভুল পদক্ষেপ আজ তার বন্ধুকে তার থেকে কেড়ে নিয়েছে। শুভ জানে না নিদ্রার সঙ্গে নিফ্রোর কি ঝামেলা হয়েছে, কিংবা সেদিন কলেজে নিদ্রা নিফ্রোকে কি বলেছিল। তবে তার বোন আর বন্ধুর অনেক বড় ঝামেলা হয়েছে, যার সূত্রে ধরে 6 মাস যাবত